আপনারা আজকে দিনের 10টার পর থেকে দেখেছেন ঢাকা শহরে কি হচ্ছে, বা থাম্বনেল এবং হেডলাইন দেখেও বুঝছেন যে আমি কি বিষয়টা নিয়ে কথা বলবো। গতকাল সকালে 11:30 একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যেখানে আপনাদেরকে বলেছিলাম আমি আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প। সেখানে আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে একটু নজর খোলা রাখুন, একটু অ্যালার্ট হন, আপনারা গ্রাম থেকে শহরে, শহর থেকে বড় শহরে যেতে থাকুন, আপনার উত্তরবঙ্গ থেকে পদ্মা সেতু পার হয়ে কাছাকাছি থাকুন, আপনারা চট্টগ্রাম কক্সবাজার থেকে বড় শহর নারায়ণগঞ্জের দিকে চলে যান। এভাবে বিভিন্ন ভাবে আপনাদের বলছিলাম, কিন্তু ডেট আমি বারবার বলছিলাম যে 21 তারিখ সামনে আছে, 22 তারিখ সামনে আছে, কিন্তু 21 তারিখটা নিয়ে বারবার কথা বলছিলাম আপনাদের। এবং আপনাদেরকে এও বলছিলাম আমি যে হয়তো দেখবেন যে জামাত শিবির একটা মিছিল করবে, এই গ্লাস ভেঙে পড়বে, আপনারা ওইখানে গ্লাসের নিচে না দাঁড়ায় আরেকটু পরিষ্কার জায়গায় দাঁড়ান। এভাবে আপনাদের কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছিলাম যে 21 তারিখ যেতে হবে ঢাকায়, মিছিল হবে ঢাকায়। কারণ আপনাদের আমি সরাসরি বলতে পারবো না যে ভাই কালকেই মিছিল ঢাকায় যায়েন, সব বাস ধরেন, লক্ষ লক্ষ লোক ঢাকায় যান। ওইভাবে বললে সব যাইতেন গাজে। আমার এই ইশারা ইঙ্গিতপূর্ণ কথায় অনেকে বুঝছেন, অনেকে আবার বুঝেন নাই। অনেকে আমার কি বলছেন জানেন, অনেকেই কমেন্টস করছেন, আরে ভাই আপনি গল্পের মতো কি বলেন, আরে ভাই আপনি এগুলো কি বলতেছেন, কিছু বুঝতেছেন না, সরাসরি বলেন। তাদের বলবো আপনাদের রাজনীতি করার দরকার নাই, আপনারা ওই যে চায়ের দোকানে বৈশা ওই যে চা খান, এছাড়া আপনাদের আর কোনো ভালো কিছু হবে না। কারণ হচ্ছে আপনারা এখনো ওই যে খালি বারবার বলেন না ভাই আমরা অনেক ত্যাগ করতেছি, আমরা খাইতে পাইতেছি না, ওগুলো হচ্ছে আপনাদের ফকিন্নি মার্কার কথাবার্তা, এগুলো একটু বাদ দেন। কারণ আন্দোলন সংগ্রাম করেন নাই এর আগে। 17 বছরে ওই আওয়ামী লীগের গায়ে বাতাস লাগাইয়া রাস্তার কোনায় কোনায় দাঁড়াইয়া ওই পোংটামি করছে, ভালো কিছু করেন নাই, যার কারণে বুঝতে পারেন না। আন্দোলন সংগ্রাম যেহেতু দেখেন নাই, একবার না 50 বার করে একটা ভিডিও দেখে বুঝার চেষ্টা করেন যে কি বলতে চাইতেছে বা কোথায়। আমি তো গতকালকে সকালের ভিডিওতে আপনাদের বারবার বলছি যে ভাই আজকে আপনারা 12টার পর থেকে একটু অ্যালার্ট হন, একটু দেখেন। আপনাদের এইভাবে বলছি আমি যে আপনাদের যে হয়তো পুলিশ দৌড়াইতে পারে, যেহেতু আমি আবার একটা কথা বলছি যে ঢাকা শহর ছাড়া অন্য কোথাও ভাই মিছিল মিটিং করে কাবু করা যাবে না। আমি দোষটা চাপাইছি টোটালি জামাতের উপরে, জামাত বিএনপি করতে পারে, কিন্তু আপনাদের ইশারা দিয়ে গেছি বারবার যে মিছিল মিটিং ভাই ঢাকা শহরে হয়, ঢাকা শহর কাঁপতে হয়, এই না সেই না, আপনারা এই ছোট শহর থেকে বড় শহর, বড় শহর থেকে আরো বড় শহরে আসেন, যারা রাজশাহী খুলনা বিভাগ আছেন, জামাত শিবির ওখানে ডিস্টার্ব করতে পারে, আপনারা ওখান থেকে একটু বড় শহরের দিকে আসেন, তো করে পদ্মা সেতু পারে এদিকে চলে আসেন, যাতে আপনাদের কেউ চিনতে না পারে। এগুলো ছিল আপনাদের সাইন, এগুলো আপনাকে বলা হয়েছিল যে এই যে ঢাকা শহরে একটা কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু আপনাদের দরকার কি জানেন, স্পেসিফিক ডেট দেন, অমুক দিন এই স্পেসিফিক ডেট। এর আগে তো করছেন না, এর আগে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মিনিমাম গ্রুপ, ছোট গ্রুপ, নুনু গ্রুপ, এগুলো তো কইরা তো ধরা খাওয়াইছেন না 240। আজকে 35টা জায়গায় মিছিল হয়েছে, 35টা জায়গায় মিছিল হওয়ার পরেও আমাদের ধরা খাইছে এই পর্যন্ত সম্ভবত 20 জন লোক। মিছিল হয়েছে 35 জায়গায়, ধরা খাইছে 20 জন, বাদলায় 50 জনই, তার তো আমার কোনো দুঃখ নাই। আর ওই দিতে একটা মিছিলে 240 ধরা খাওয়াই দিছে। সুতরাং আগে ভাইজান মাথা ঠান্ডা করে, যখন কোন একটা ভিডিও ছাড়া হয়, যখন বলা হয় যে একটু ইশারা ইঙ্গিতে, তখন আপনাদের বুঝতে হবে। এবং ভিডিওর থাম্বনেলে বা হেডলাইনে বলা যায় না যে আগামীকালই মিছিল, এই মিছিল হবে কাপাইয়া দাও, না না না, এগুলো বলা যাবে না ওইভাবে। কারণ এগুলো বলা গেলে আমার কিছু হবে না, আমার তো ধরতে হবে না। কিন্তু ওরা ঠিকই অ্যালার্ট হয়ে আপনাদের গলা চাইপা ধরার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকবে। কারণ আপনি কি মনে করেন যে আমার এই ভিডিও শুধুমাত্র আপনারা দেখেন আর কেউ দেখে না? এসবি, ডিভি, ডিজিএফআই সবাই দেখতেছে আমরা কে কি বলতেছি। এবং আমার এই চ্যানেলটা, আমার এই চ্যানেলটা অলরেডি আপনার সরকারের প্রোপাগান্ডা লিস্টে আছে, যে আমি আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছাড়াই 3 নম্বরে আছে এই চ্যানেল। সুতরাং আমি এমন কিছু, এমন কোনো ওপেন বলতে পারি না আপনাদেরকে, ভিডিও বার্তা দিতে পারি না যাতে আমার ভাই আপনাদের ক্ষতি হয়। আমি চাই না আমার কোনো ছোট ভাই, বড় ভাই, কোনো ভাই বোন কারো ক্ষতি হোক, এটা আমি চাই না। যার কারণে ইশারা ইঙ্গিতে বলি যে এইটা হবে, এটা হইতে পারে, অমুকটা হইতে পারে, এভাবে বলি। এটা আপনাদের বুঝতে হবে যে স্পেসিফিক ডে। আপনারা মনে করতে হবে যে আমি যখন 2টা 4টা বা 1 সপ্তাহের কথা বলি, বা একটা ডেট নিয়ে বারবার 2-4 বার 5 বার ঘুরে যেতেছি একটা ডেটের উপরে, এইরকম করবে বিএনপি, এইরকম করবে জামাত, এরকম করতে, তার মানে হচ্ছে কি জানেন, ওই ডেটই আপনাদের জায়গা মতন পৌঁছাইতে হবে ঢাকায়। জায়গা মতো আপনার চিটাং, রাজশাহী, খুলনায় পৌঁছাইতে হবে, আপনার ঢাকায় পৌঁছাইতে হবে, এবং সেটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। তো আজকের 35টা যেই মিছিল হয়েছে, এই মিছিলগুলো সব এভাবেই করে করা হয়েছে, নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে জানাইয়া বিশ্বস্ত। কারণ অনেকে বললে, ধরেন আপনাকে এক্সাম্পল আমি বললাম, আপনাকে বললাম, আপনি যা ঘরে বউরে বললেন যে এরে কালকে তো একটা ঢাকা শহরে মিছিল আছে, তো চল আমরা ঢাকা যাই,
তা আপনার বকুলিকে ফাঁসের বাসার মহিলারা গুলো ভাবি শুনছেন নিয়ে আমার জামাই তো কালকে ঢাকা যাবে, মিছিল আছে আওয়ামী লীগের, শেষ, ডট ডট মারা কমপ্লিট। এই জন্য এইভাবে করা হয়েছে। আগামীর মিছিল গুলো আরো বিধ্বংসী, সেখানে অনেক রকম লোকজন থাকবে। আর আপনাদের কি মনে হয় এই মিছিলগুলো করার জন্য ঢাকা শহরে এতগুলো মিছিল হলো, কোথাও একসানে গেল না? কিছু বুঝেন? এগুলো সব মালটুর কারবার। আপনি মাল ঢালবেন, 2 ঘন্টা রাস্তা ক্লিয়ার, মিছিল করে চলে যাবেন, কোনো সমস্যা না। 2 জন 10 জন ধরবো, এটা হচ্ছে অন্য বিষয়। তো সামনে হয়তো ঝাড়ু মিছিল হইতে পারে, মহিলাদের ব্যাপক ঝাড়ু মিছিল হইতে পারে, সেটা হয়তো আমরা দেখবো। আবার এরা এখন, এই সরকার এখন চেষ্টা করবে কি জানেন, যে আনতে শেখ হাসিনার একটা বা 2টা মামলায় রায় দিয়ে দেওয়ার জন্য, যে কোনো মুহূর্তে যে কোনো দিন রায় দিয়ে দেওয়ার জন্য। সুতরাং সেদিকে একটু চোখ খেয়াল রাখেন। যদি সেরকম কিছু হয় সেই দিন করে দিতে হবে। ওই যে 24শে জুলাই 4-5 তারিখ ওরা যা করছে, সেম একই ঘটনা। 4-5 তারিখে ওরা যেভাবে যা করেছে সেইটাই ঘটাই দিতে হবে। যে যেখানে থাকেন, হয় মরবেন নাই বাঁচবেন, জেলে যাবেন না মইরা যাবেন, সেটার চিন্তা করে আর লাভ নাই। খেল খতম। এখন খালি পয়সা হজমের দরকার। আপনাদের কেউ আর নির্দেশনা দিবে না, নিজ নির্দেশনায় এইভাবেই ক্লু নিয়েই আপনাদের সেট আপ হইতে হবে, কে কোথায় কোন জায়গায় করবেন। দরকার এখন থেকে রেকি করে ফেলেন যে কে কোথায় কি করবেন। প্রয়োজনে সিঙ্গেল আর্মি হবে, 1 ম্যান সোলজার, এইভাবে দিতে হবে, এইভাবেই করে করতে হবে। আজকে কিছুক্ষণ আগে চট্টগ্রামের দোষ বিল্ডিং, আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়, সেটাতে 30-40 জন মিলে ভাঙচুর করেছে। ঢাকাতে আবার মক করতে, মিছিলের ভিতরে যারা মক করতে, তাদেরই উল্টা দৌড়ানি দিয়ে দিচ্ছে, বুঝতে পারেন? এবং 2-4 জায়গায় যখন দৌড়ানি শুরু হয়ে যাবে, দেখবে যে অটোমেটিক সবকিছু ফেভারে চলে আসতেছে। ফেভারে আনার জন্য আপনি আমাদেরকে কাবু করতে হবে, তা না হলে হবে না। সুতরাং সেভাবে প্রস্তুতি নেন। ভিডিও প্রতিটাই দেখতে থাকেন আপনারা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আবার গতকালকের ভিডিওর মতো কখন বলবো, প্রস্তুতি নেন। আমরা আগেও বারবার বলেছিলাম 6 থেকে 12 ঘন্টা সময় পাবেন, বেশি পাবেন না। সুতরাং আপনারা গতকাল প্রায় 18 ঘন্টা সময় পাইও আপনারা অনেক হয়তো বুঝতে পারেননি যাক এটা, তবে ভবিষ্যতে বুঝবেন, এই আশাবাদ ব্যক্ত করি। আমি গতকালকে বলেছিলাম যে ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন মানে যেভাবে দেশটাকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে দাবি করছেন, ওনার সেই দাবি আসলে সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলো কতটুকু মানছে। গতকালকে 6টা সংগঠনের নাম বলেছিলাম যারা দুনিয়ার মোটামুটি বিখ্যাত সংগঠন, এবং এদের সঙ্গে ডক্টর ইউনূসেরও খুব ভালো সম্পর্ক আছে। উনি যখন আমেরিকায় গিয়েছিলেন এদের সঙ্গে মিটিং করেছেন, বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের পরপর তারা একটা চিঠি লিখে ডক্টর ইউনূসকে বলেছেন যে ওনারা আরও কী কী দেখতে চান একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে। বলেছিলাম আপনাদের কালকে এটা, এবং এটা আসলে কি চান না সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না, ওরা চাইলেই পাবেন, সেটাও তো গুরুত্বপূর্ণ বিষয়। আমি গুরুত্ব যেটাকে দিচ্ছি সেটা হলো ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের যে ধারণা ছিল, আমরা ভেবেছিলাম ওনার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব ভালো, উনি যদি ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতায় আসে, তো পশ্চিমা বিশ্ব যেমন ওনার সঙ্গে দেখা করার জন্য, ওনার সঙ্গে কথা বলার জন্য সারা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রনায়ক অপেক্ষা করেন, গুরুত্ব দেন ওনাকে, তো সেই গুরুত্বটা বোধহয় আমরা এখানেও দেখতে পারবো। কিন্তু বাস্তবে তা হয়নি। উনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আমরা টের পেয়েছি যে একজন নোবেল বিজয়ী যখন কেবল নোবেল বিজয়ী হয়ে যায়, তখন তাকে যেন মানুষ যেভাবে দেখে, সেই নোবেল বিজয়ী যখন নাকি সরকার প্রধান হয়ে যায়, তখন তাকে আর তারা নোবেল বিজয়ী হিসেবে দেখতে চায় না, তখন তারা তাকে সরকার প্রধান হিসেবে দেখতে চায়, এই সরকারের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। এবং এই সরকারের প্রধান হয়ে তিনি কি কি কাজ করেছেন, কি কি কাজ করতে চাচ্ছেন, সেগুলোকে তারা বিচার করতে চায়। তখন আর ব্যক্তিগত সম্পর্ক কোনো কাজে লাগে না। এক্ষেত্রে আমরা নির্মমভাবে সেই দৃশ্য দেখলাম। সেই দৃশ্যের দ্বিতীয় ধাপ আজকে দেখলাম। আজকে একটা নিউজ পড়লাম, এটা দৈনিক যুগান্তরে লিড নিউজ করেছিল ওরা। সেখানে নিউজটা শিরোনাম ছিল যে নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না IMF। মানে IMF যে আমাদের ঋণ দিচ্ছিল 6টা কিস্তিতে, সেই কিস্তিগুলি কিন্তু তারা বিভিন্ন সময়ে ধাপে তারা এটা কিন্তু শুরু করেছে, এবং এ পর্যন্ত তারা 5 কিস্তি আমাদের নেওয়া হয়েছে। 6ষ্ঠ কিস্তি ঋণ দেওয়ার কথা ছিল এবছরে, মানে ডিসেম্বরে, এই বছরের শেষ মাসে ডিসেম্বরে সেই 6ষ্ঠ কিস্তি দেওয়ার কথা ছিল। সেটা পরিমাণ খুব বেশি যে আমি তা বলছি না, $80 কোটি কিছু বেশি আমাদের সেই ঋণটা তাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল। কয়েকদিন আগে বিশ্বব্যাংক এবং IMF-এর একটা বার্ষিক সভা চলছিল ওয়াশিংটনে। সেখানে গিয়েছিলেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। সেখানে তার সঙ্গে IMF-এর বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে IMF বলেছে যে তারা 6ষ্ঠ কিস্তির ঋণ এখনই ছাড় করবে না। কেন করবে না? তারা সেই কারণটা উল্লেখ করেছে। তারা বলেছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তারা এটা দেবে না।
আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে, তারপর তারা তাদেরকে এই ঋণের টাকাটা ছাড় করবে। নতুন সরকারের জন্য তারা কেন ওয়েট করছে, কে আসবে তা কিন্তু তারা যায় না, কেউ জানে না, এবং তাদের কোনো এ ব্যাপারে কোনো আগ্রহ নেই যে কে আসবে কে আসবে না, সেটা অন্য ব্যাপার, এটা জনগণের ব্যাপার, জনগণ কাকে ভোট দিয়ে আনবে এটা তাদের ব্যাপার। কিন্তু তারা চাচ্ছে যে টাকাটা আমরা একটা গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চাই। মানে এই সরকার নিজেদেরকে যতই বলুক, সরকারের প্রেস সেক্রেটারি একজন আছে না, উনি বলতেন না আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে, বাট আপনাদের তো IMF এর ঋণ পাওয়ার ম্যান্ডেটই নাই। তো কি বলেন রে ভাই, আপনাদের কোনো ম্যান্ডেট নাই। দয়া করে, এতদিন কেউ আপনাদের কিছু বলেনি, এখন বলা শুরু হয়েছে, আরো বলতে থাকবে। একটা অনির্বাচিত সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার এত লম্বা সময় থাকে না রে ভাই, এটা কোথাও থাকে না, এটা থাকাটা ভদ্রতা নয়। আপনারা জোর করে আছেন, আপনাদের উপদেষ্টাদের মধ্যে লোভ ধরে গেছে যে আরো কত থাকা যায়। আসলে IMF এর কথায় আসি, IMF বলছে যে নতুন যে সরকারটা আসবে সেই সরকারের কাছে কেবলমাত্র তারা এই ঋণটা দেবে, এবং সেখানে বলছে যে তারা নতুন সরকারের সঙ্গে দেখবে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সংস্কার কর্মকাণ্ড করছে, এই সংস্কার কর্মকাণ্ডের ব্যাপারে তাদের মূল্যায়ন কি সেটাও তারা দেখবে। তার মানে এই সংস্কার কর্মকাণ্ড তারা কি করছে এটা যে হুবহু বাস্তবায়িত হবে এটা IMF মনে করে না। তারা মনে করে এই সংস্কার কর্মকাণ্ডগুলো তারা কিভাবে দেখে না দেখে তার উপর নির্ভর করবে যে IMF ওই সরকারের উপর নির্ভর করতে পারে কি পারে না, এবং এই সরকারের উপর যে নির্ভর করতে পারে না সেটা কিন্তু তারা অলরেডি বলেই দিয়েছে যে আমরা আপনাদেরকে ঋণটা দিচ্ছি না। এখন আহসান যে মুশাররফ বলেছেন যে এই ঋণ না হলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, আমাদের বৈদেশিক ঋণের দরকার নাই, আমরা একদম খাদের কিনারে ছিলাম, এখন ওখান থেকে ব্যাক করেছি, ব্যাক করে এখন অনেক ভালো জায়গায় চলে এসেছি, কাজে আমাদের ওই ঋণ না হলে চলবে। এটা হয়, আঙ্গুর ফল অনেক সময় টক হয়, খেতে না পারলে আঙ্গুর ফল টক লাগে, পান নাই এখন ডায়লগ পাচ্ছেন, তাহলে যদি দরকারই নাই তাহলে কেন কেন? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।